বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আসলে কেন সেফ এক্সিট চাইছেন? তারা তো এটা নতুন বাংলাদেশ গড়বার জন্য এসেছেন এবং অনেক স্লোগান দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ আর নষ্ট ছিল, ভ্রষ্ট ছিল, তারা সব দুধে ধোয়া তুলসী পাতা ফেরেশতা এক একজন, তারা দেশটাকে দুধের নহর বইয়ে দিবেন, সততার নৈতিকতার নহর বইয়ে দিবেন। তাদেরকে কেন এখন সেফ এক্সিট চাইতে হবে? সম্মানিত দর্শক, সেফ এক্সিট নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, শুনছি কয়েকদিন ধরে। আমি ধরেই রেখেছিলাম যে এটি নিয়ে আসলে আমি কথা বলবো না। তারপর আজকে মনে হলো যে না, একটু কথা বলা দরকার। কারণ যেভাবে দায়িত্বশীল লোকজন সেফ এক্সিট নিয়ে কথা বলছেন, এটি নিয়ে অন্যরা যেভাবে তাতে অংশগ্রহণ করছেন, মনে হচ্ছে এটি নিয়ে দু একটি কথা বলা দরকার। আসলে দেখা দরকার সেফ এক্সিট কারা চাচ্ছেন, কেন চাচ্ছেন, কারা দিচ্ছেন, কেন দেবেন, কিভাবে দিবেন, এই দেয়ার ভেতরে কোনো নৈতিকতা অনৈতিকতার বিষয় আছে কিনা, এই বিষয়গুলো আসলে একটু সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। সকলেই জানেন, শুধু মনে করিয়ে দেয়া। তো যা বলছিলাম যে ইউনূস সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের পথ খুঁজছেন এবং এমনকি তারা বিভিন্ন মহলের সঙ্গে, বিশেষ করে যেসব রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। বোঝা যাচ্ছে বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে। আবার কেউ কেউ এমনও বলছেন, হয়তো এটি গুজব, যে ছাত্র নেতাদের কেউ কেউ বা উপদেষ্টাদের কেউ কেউ বর্তমানে ভারতের দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি, মানে আওয়ামী লীগের সঙ্গে আসলে যোগাযোগ করছেন। কতটা সত্য জানি না। কেন চাইছেন এই মানে সেফ এক্সিট? এর মানে কি? এর মানে হচ্ছে তারা আশ্বাস চাইছেন যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং তারা নিরাপদে দেশ ছাড়তে পারেন। মানে তার মানে এটা তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা অন্যায় করেছেন, করছেন, বা আরো যে কদিন থাকবেন করবেন, এবং এর একটি নিরাপদ প্রস্থানের একটি সুযোগ নিয়ে তারা চলে যাবেন। যিনি বা যারা দেবেন তারাও জানেন যে এরা অপরাধ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে। এদেরকে কিছু বলবো না, কারণ এদের কাছ থেকে যে ব্যাটনটা আমাদের কাছে আসছে, আমরা আবার এই একই কাজে হয়তো লিপ্ত হব। আমাদের অতীত রাজনীতির ধারাবাহিকতা দেখেই আসলে এত দুঃখজনক মন্তব্যটি আমি করলাম। আপনাদের মনে আছে যে 111 সরকারকে সেফ এক্সিট দিয়েছিল আওয়ামী লীগ সরকার 2008 নির্বাচনে, 2009 যখন তারা সরকার গঠন করে। এবং আমরা দেখেছি যে 111 সরকারের প্রভাবশালীরা, যাদের বিরুদ্ধে এন্টার দুর্নীতির অভিযোগ উঠেছিল, অনিয়মের অভিযোগ উঠেছিল, নানান ধরনের অভিযোগ, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার তাদেরকে পুরস্কৃত করেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তারা এখন নিরাপদে, অনেকেই দুই একজন দেশে আছে, বাকিরা সব দেশের বাইরে আছে, আর কেউ একেবারেই চুপচাপ আছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আসলে কেন সেফ এক্সিট চাইছেন? তারা তো এটা নতুন বাংলাদেশ গড়বার জন্য এসেছেন এবং অনেক স্লোগান দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ আর নষ্ট ছিল, ভ্রষ্ট ছিল, তারা সব দুধে ধোয়া তুলসী পাতা ফেরেশতা এক একজন, তারা দেশটাকে দুধের নহর বইয়ে দিবেন, সততার নৈতিকতার নহর বইয়ে দিবেন। তাদেরকে কেন এখন সেফ এক্সিট চাইতে হবে? এই কারণেই আসলে মিটিং নিয়ে কথা বলতে চাইনি। কারণ যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো এরাও যে সবাই রাবণ হয়ে গেছে, এটি তারা নিজেরা এখন স্বীকার করছে, এতদিন বলেনি। এখন যখন দেখছে যে আসলে আর উপায় নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখান থেকে বাঁচতে হলে আসলে এই ধরনের একটা নিরাপদ প্রস্থানের টিকিট নিয়ে তাদেরকে এখান থেকে যেতে হবে। তো এটি আসলে কোনো গুজব গুঞ্জনের অংশ নয়। এটি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক এবং সাবেক তথ্য উপদেষ্টা এবং অন্যতম ছাত্র নেতা, এই গণ আন্দোলনের একজন আইকনিক নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন। কি বলেছেন? উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন। ভয়ানক কথা। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। দেখুন, মানে তিনি বলছেন যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন। বুঝুন তাহলে আখের গোছানো কাকে বলে। বাংলা ভাষায় আমরা কিন্তু এটি বুঝি, আখের গোছানো কাকে বলে। কিন্তু এরাই এসেছিলেন মানে দেশটাকে সংস্কারে ভাসিয়ে দেবেন, দেশটাকে ঠিক করে দিবেন, দেশটা একেবারেই নষ্ট ছিল, ওনারা একেবারেই এটিকে দুধ দিয়ে মানে গোসল করিয়ে দিবেন, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে, এরকম ভাব নিয়ে তারা এসেছিলেন। কিন্তু প্রত্যেকেই যে একটা পার ড্যাশ, এটি আমি আর বলতে চাই না। তো
তো তিনি বলছেন যে অনেককে বিশ্বাস করাটা ভুল হয়েছিল, নাহিদ ইসলাম বলছেন। এবং তিনি বলছেন দুঃখের সঙ্গে যে আমরা প্রতারিত হয়েছি। নাহিদ ইসলামরা প্রতারিত হয়েছেন মানে তো আন্দোলন প্রতারিত হয়েছে, তাদের লক্ষ্য প্রতারিত হয়েছে, তাদের স্বপ্ন প্রতারিত হয়েছে, তাই না কি? তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আরে ভাই, করবেনই তো। যারা পিঠে ছুরি মেরে কিছু করতে আসে তাদের কাছে আপনি নীতি নৈতিকতার প্রত্যাশা করেন কি জন্যে? তাদের সঙ্গে আপনি বসে স্বপ্ন রচনা করেন কি কারণে? আপনারও তো এখানে দোষ আছে। এবং বলছেন সময় এলে এদের নাম উন্মুক্ত করবেন। কেন ভাই, এখনই করেন না কেন? সময় এলে কেন? ভয় পাচ্ছেন? ভয় কি আপনাদের শোভা দেয়? আপনারা আবার বলছেন, আপনাদের আরেক নেতা বলছেন যে মৃত্যু ছাড়া তাদের এক্সিট নেই, তাদেরকে এই করব সেই করব। এখন করেন, পরে করবেন কেন? কিন্তু আমি আপনাদেরকে ভাবতে অনুরোধ করব, এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকেও, যে কেন এমন একটা জায়গায় তারা এসে উপনীত হলেন, কেন তারা এলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ওই যে বললাম যে গুজবও বলছি না, গুঞ্জনও বলছি না, কারণ যিনি অভিযোগ করেছেন তিনি তো এই সরকারের নিয়োগকর্তাদেরই একজন। তিনি যখন মিডিয়ায় এসব কথা বলেন তখন অন্য কার্যকারণ খুঁজে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তবে এই পুরো বিষয়টা যদি বুঝতে হয়, ছোট করে একটু পিছনে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, কষ্ট করে যদি আপনারা চিন্তা করেন, আপনাদের স্মৃতিশক্তিতে একটু টোকা দেন, তাহলে বুঝতে পারবেন। প্রফেসর ইউনূস শুরুতেই আসলে এই আন্দোলনের পুরো সাফল্যটা নিজের পকেটস্থ করে নিয়েছেন আমার মনে হয়েছে। তিনি নিজের লোকেদের দেশের ভেতর থেকে বাছাই করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের এলাকার মানুষ, নিজের শহরের মানুষ, জেলার মানুষ, বিভাগের মানুষকে এনে তিনি এক জায়গায় জড়ো করেছেন। আর যারা তার সঙ্গে কখনো কখনো টুকটাক কাজকর্ম করেছে বা তার সঙ্গে সম্পর্ক আছে, এদেরকে বাইরে থেকে তিনি আমদানি করেছেন। এবং আন্দোলন যে একটি সম্ভাবনা খুলে দিয়েছে, এটিকে জাগরুক রাখবার জন্য ছাত্রদের মধ্য থেকে নাম কাওয়াস্তে দু একজনকে নিয়ে তিনি একটা ভাগ দিয়েছেন। ফলে এই বিষয়টি ওই সময়ের মতো স্থিমিত হয়েছে। ছাত্র নেতারা তখন মনে করেছিলেন যে প্রফেসর ইউনূস সাহেব একজন গ্লোবাল সেলিব্রিটি, নোবেল জয়ী, তিনি তো আমাদের লোক, মানে তাদের লোক। আসলে ইউনূস সাহেব কারো লোক নন, তিনি কোনো কালেই কারো লোক ছিলেন না, এখনো তিনি কারো লোক নন, মানে অন্তত বাংলাদেশের কারো নন, এটি আমি বলতে পারি। আপনারা যদি হিসাব মেলাতে চান, হিসাব মেলাতে পারেন, আসলে তিনি অন্য কারো লোক। আচ্ছা, আপনি বলুন তো, এই 8 আগস্ট 2024 সরকার গঠনের পর থেকে যত চড়াই উতরাই হয়েছে, উত্থান পতন হয়েছে, দাবি স্লোগান উচ্চারিত হয়েছে প্রফেসর ইউনূসের কাছে, এই ছাত্ররা করেছে, তিনি কোন ন্যায্য দাবিটি মেনেছেন? তিনি কি নূরজাহান বেগম, তাকে কি তিনি উপদেষ্টা থেকে বাদ দিয়েছেন? বিপুল দাবি ছিল। তিনি কি মোস্তফা সরোয়ার ফারুকীকে অব্যাহতি দিয়েছেন? ব্যাপক দাবি ছিল। তিনি কি চট্টগ্রাম বিভাগের উপদেষ্টার সংখ্যা বেশি হওয়ার কারণে উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চল, এই অঞ্চল থেকে মিনিমাম 2 জন উপদেষ্টা নিয়োগের জন্য সাথী সালামরা বলেছিলেন, আন্দোলন করেছিলেন, বলছিলেন অচল করে দেবেন, তিনি কি সেটা করেছেন? এরকম অনেক দাবি ছাত্র নেতারা করেছেন। প্রফেসর ইউনূস সেটাই মেনেছেন যেটা 2 এ 2 4 তার জন্য সুবিধা। যেটি তার জন্য সুবিধা নয়, ওরকম কোনো কিছুতে তিনি চুপ করে থেকেছেন, মুচকি করে এসেছেন। এটি মাহমুদুর রহমান মান্না তাকে চমৎকার করে ডিসক্রাইব করেন, যে তিনি শোনেন, কিছু বলেন না, বড় জোর তিনি একটু মুচকি আসেন। এই হচ্ছেন প্রফেসর ইউনূস, তাই তো? তিনি তো আসলে আপনাদের কোনো কথা শোনেননি, কারণ মানে আমাদের প্রফেসর ইউনূস সাহেবও জানেন ছাত্ররা তাকে এখানে বসায়নি। যদিও দৃশ্য তো আমরা দেখেছি, ছাত্ররা বলেছে, তিনিও এসেছেন, বসেছেন এবং বলেছেন এরা নিয়োগকর্তা, কিন্তু তিনি জানেন, বা আমরা অনেকে ধারণা করি, ছাত্ররা তাকে বসায়নি, অন্য কেউ বসিয়েছে। তাই তিনি বরাবরই এই অন্য কেউয়ের প্রতি দায়বদ্ধ থেকেছেন এবং এখনো আছেন। এই অন্য কেউ কে, সেটা আপনারা খুঁজুন। এর ভিতরে পথ চলতে গিয়ে, সরকার চালাতে গিয়ে প্রফেসর ইউনূস অনেক ভুল করেছেন, অনেক সমালোচনার মুখে পড়েছেন, নিজে বিভ্রান্ত হয়েছেন, পদত্যাগ নাটক করেছেন, অনেক কিছু করতে গিয়ে এক পর্যায়ে যখন তিনি বুঝেছেন, তিনি একটা দল করেছেন এনসিপি, ভেবেছেন এটিকে দিয়েই তিনি তার অতীতের যে রাজনীতি করার স্বপ্ন সেটিকে বাস্তবায়ন করবেন। সেটিও তিনি যখন বুঝলেন যে করা যাবে না, এনসিপি আসলে দাঁড়াবে না, ভেবেছিলেন জামাতকে নিয়ে আগাবেন, কিন্তু দেখছেন জামাত আসলে কথা ঠিক রাখে না, যখন তখন তাদের লক্ষ্য বদলায়, মানে তারা যে সফল হবে এটি তিনি বুঝতে পারছেন না।
এই জামাত তাদেরকে হুমকি দেয়। আর বাকি ধরেন ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম যারা এসব ফটো সেশন করে ছবি তোলে, তারা কখন কি বলে সেটিরও ঠিক ঠিকানা নেই। কিন্তু তিনি তো বিচক্ষণ মানুষ, তিনি ঠিকই বুঝে গেছেন যে যে কোনো সময় ঝড় উঠতে পারে। কিন্তু ঝড় উঠলে কি হবে? নদীর ঘাটে রাখা নৌকা, ক্ষমতার নৌকা, এটি যদি শক্ত খুঁটি না থাকে বাঁধবেন কি করে? তিনি মনস্থির করলেন এবং সিদ্ধান্ত নিয়ে ফেললেন নদীর পাড়ের বড় বট গাছের সঙ্গে তিনি নৌকাটি বাঁধবেন, এবং তিনি বেঁধেছেন। এই মুহূর্তে নদীর পাড়ের বড় বট গাছ কোনটি? বিএনপি। আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই, জামাত বাদ, হেফাজত বাদ, ইসলামী আন্দোলন বাদ, এনসিপি তো পাত্তাও পেল না। এই জন্যই তিনি বিএনপির কে টার্গেট করেছেন। এজন্যই তিনি নানান অজুহাত দেখিয়ে, নানান কারণ দেখিয়ে সরকারি সফর বলে একটি বেসরকারি সফরে লন্ডন গেছেন রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে, এবং যা যা করার জন্য গেছেন বলে জানিয়েছেন তার কিছুই হয়নি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার বৈঠকটি ঠিকই হয়েছে। আসলে টার্গেট ছিল এটি। এবং আমি বিশ্বাস করি বা আমি চিন্তা করি, বুঝি, মূলত সেদিনই তার প্রফেসর ইউনূসের সেফ এক্সিট নিশ্চিত হয়ে গেছে। এবং সেটা ওই যে অন্য কেউ এর কথা বলেছি তারাও হয়তো মেনে নিয়েছেন বা তিনি মানাতে পেরেছেন। মানে ওই যে ব্যাটনটা আরেকজনের হাতে তুলে দেওয়া, প্রক্সি ঠিক করে দেওয়া যে আমি পারছি না, এই এই সমস্যা, বা তারা বলছে এখন একে দিয়ে হবে, একে বলা হয়েছে তুমি এটি করো, তাহলে এটি এটি হবে। এটি শুরুতে সাধারণ মানুষ বুঝতে না পারলেও ছাত্র নেতারা কিন্তু বুঝেছিলেন। এই নাহিদরা বুঝেছিলেন, হাসনাত সার্জিসরা বুঝেছিলেন, জামাতের নায়েবে আমির, জামাতের আমির, তারা কিন্তু বুঝেছিলেন। হেফাজত ইসলাম বা ইসলামী আন্দোলন বা নাগরিক গণ অধিকার তারাও বুঝেছিল, একটু হাই হুই করেছে কিন্তু বেশি কিছু বলেনি। এই যে বুঝ, এই বুঝের ভিতরে কিন্তু কয়েকটি ভাগ আছে। এক ভাগে আছে এনসিপি এবং জামাত, তারা বুঝতে পেরেছে যেটা বললাম যে আন্দোলনের সুফল ব্যাহত হয়ে গেছে, এবং প্রফেসর ইউনূস কিন্তু সাইড কেটে অন্যদিকে কেবলা বানিয়েছেন। হাসনাত তো বলেছে যে তিনি সেজদা দিতে গিয়েছেন লন্ডনে। তো তারা লন্ডন বৈঠক নিয়ে যে রিয়াকশন ওই সময় দিয়েছে আপনারা একটু স্মরণ করুন, এটি প্রমাণ করে যে প্রফেসর ইউনূস লাইন বদলে নিয়েছেন, এবং এনসিপির নেতাদের সঙ্গে বা ছাত্র নেতাদের সঙ্গে যাদের আন্দোলনের পথ বেয়ে তিনি ক্ষমতায়, তাদের সঙ্গে তার দূরত্ব তখন থেকেই আসলে বেড়ে গেছে। এটা এখন অনেকেই বিশ্বাস করেন ইউনূস কেবল নিজের এবং নিজের কাছের কিছু মানুষকে নিয়েই ভেবেছেন বা ভাবেন। এটি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। এবং শোনা যায় এরকম যে উপদেষ্টার অনেকের মধ্যেও নাকি এক ধরনের অশান্তি, অস্বস্তি। তবে এর ভিতরে আবার যারা বিদেশি নাগরিক, যারা ভাড়াটে হিসেবে এখানে এসেছেন, তাদের ভিতরে আবার তেমন ডর ভয় নেই। মানে সেফ এক্সিট এক্সিটে তারা খুব একটা ভাবছেন না। তারা বুঝতে পারলে, গতিবিধি বুঝতে পেরে আগে ভাগেই সটকে পড়বেন। যারা পারবেন না তাদেরও ভয় নাই, তারা এক লাফে গিয়ে ঢাকাস্থ তাদের দেশের, স্ব দেশের যে দূতাবাস আছে বা হাই কমিশন আছে সেখানে গিয়ে তারা আশ্রয় নেবেন, এবং তারা তাদেরকে ঠাঁই দিবেন, এবং পরে সেখান থেকে তারা চমৎকার করে বিদেশে চলে যাবেন। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আর প্রফেসর ইউনূস তিনি যার, মানে যার কি সেটি আপনারা বুঝুন, তারাই তাকে বাঁচিয়ে নিতে চেষ্টা করবে। কারণ তারা আবার চিন্তা করবে প্রফেসর ইউনূস যদি বিচারের মুখোমুখি হন তাহলে কিন্তু থলের বিড়াল সবগুলো একসঙ্গে বেরিয়ে পড়বে। ওই ডিপ স্টেট পর্যন্ত বেরিয়েছে, এটিকে ছাই চাপা দিয়ে রাখা যাচ্ছে, এর পরটুকু বেরোলে আর মুখ দেখানোর জো থাকবে না। যে কারণে প্রফেসর ইউনূসের চোখে মুখে কপালে কিন্তু আপনি দুশ্চিন্তার ভাঁজ দেখবেন না। উনি কিন্তু হাসেন, হাত পা নেড়ে কথা বলেন, এখনো উনি স্বপ্ন দেখান এইটা করতে হবে, ওইটা করতে হবে, 10, 20, 30, 50 বছরের স্বপ্ন এখনো তিনি ছেড়ে চলেছেন সময়ে। কিন্তু ছাত্র নেতারা বুঝতে পেরেছেন যে সমস্যায় পড়বেন তারা, যারা এতদিন গায়ের জোর দিয়ে, গলা কাঁপিয়ে, মঞ্চ কাঁপিয়ে, মাইক্রোফোন ফাটিয়ে ফেলার অবস্থা করেছেন, ন্যায় অন্যায় বিবেচনা করেননি, যারা আওয়ামী লীগকে তো খেপিয়েছেনই, কখনো কখনো বিএনপি এবং জামাতকেও তারা ক্ষুব্ধ করেছেন, তারা এখন আতঙ্কে আছেন। সবারই তো আসলে এক্সিট হয়ে যাচ্ছে বা যাবে, আমাদের কি হবে, আমরা কোথায় যাব? সত্যিই তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে হুঙ্কার দেয়, আওয়ামী লীগ যেভাবে হুঙ্কার দেয়, বাংলাদেশের অনেক সাধারণ মানুষ যেভাবে ছাত্র নেতাদেরকে, সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদদেরকে নিয়ে যেভাবে কটাক্ষ করে গত কয়েক মাসে, সেটি যদি সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখেন, কান পাতেন, তাহলে আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন। এই কারণেই হয়তো সার্জিস, নাহিদরা এখন সেফ এক্সিট নিয়ে উঠে পড়ে লেগেছেন। হয়তো তারাও চান, এখন প্রফেসর ইউনূস হয়তো এটা করতে পারেন যে হ্যাঁ আমি যাচ্ছি, চলো তোমরাও যাবে। এই যে বাতাবরণ রাজনীতির, এটি কেন হলো?
এত বড় গ্লোবাল সেলিব্রিটি 1 বছর 4 মাসের মাথায় এত লেজে গোবর অবস্থা কেন করলেন? তারপরও তার 3-0 তত্ত্ব যায় না, তারপরে দারিদ্র জাদুঘরে পাঠানোর তত্ত্ব যায় না, দেশটা ডুবে অত গবরে চলে যাচ্ছে, কিন্তু স্বপ্ন আছে, চোখ ভরা স্বপ্ন, হাত ভরা স্বপ্ন, হাত নাচাবেন আর স্বপ্ন দেখাবেন। যাই হোক, এই প্রসঙ্গে আমি 2-1টি কথা বলে শেষ করি। সেটি হচ্ছে যে এই যে সেফ এক্সিট নিয়ে এত কথা হচ্ছে, চারিদিকে হচ্ছে, আমি তো সামান্য কথাই বললাম, আখের গোছানোর অভিযোগ তোলা হচ্ছে। এইসব ঘটনা তো সোশ্যাল মিডিয়ায় আসছে, পত্রপত্রিকায় আসছে, টেলিভিশনেও আসছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী চুপ কেন? দুর্নীতি দমন কমিশন এখন কোথায়? ঘুমে? আইন আদালতের কি অবস্থা? পুলিশ কি এগুলো শুনতে পায় না? র্যাবের কি কোনো দায়িত্ব নেই? প্রশাসন কি একেবারে বধির? সবাই চুপ করে আছে কেন? আবার গণমাধ্যম, মূল যে মেইন স্ট্রিম মিডিয়া, তারা চুপ করে আছে কেন? নাকি সবার যখন নিরাপদ প্রস্থান নিশ্চিত হয়ে যাবে তখন গণমাধ্যম বিপ্লবী হবে, যেমনটা আমরা দেখেছি 5 আগস্টের পরে? মানে হেন দুর্নীতি নাই যা নিয়ে পাতার পর পাতা তারা স্পেস নষ্ট করেনি। যাই হোক, আরো একটি আসার জায়গা আছে, জানি না কিছু। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, এই সময়ে তিনি স্বপ্রণোদিত হয়ে কিছু কি করতে পারেন? মানে দেশটাকে বাঁচাতে হলে কিছু তো করা দরকার। আইসিটির চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম এত কিছু বলেন, এত ন্যায় নীতির কথা বলেন, চোখ বুঝে আছেন কেন তিনি? এগুলো আমার মনে প্রশ্ন যাচ্ছে। এই কারণে আসলে আজকে সেফ এক্সিট আমার মূল বিষয় নয়। আমি চাচ্ছি যে যারা দিচ্ছে, যারা নিচ্ছে বা যারা নেবে, দেবার নেবার অথরিটিটা কিভাবে একজন পেতে পারে, একটি দল পেতে পারে, বা একটি সরকারে যারা যাবে তারা পেতে পারে, এই জিনিসটি আসলে বোঝা দরকার। আমরা সাধারণ নাগরিক, আমাদেরকে দয়া করে কেউ বোঝাবেন। তারপরে ধরেন যে যেটা বলছিলাম, যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের এই লোকজনকে সেফ এক্সিট দেওয়ার কমিটমেন্ট করছেন, কারণ ইনি বলছেন আমার দরকার, ইনি বলছেন হ্যাঁ আমি দিব, ব্যাটনটা আমাকে দাও। এই যে হচ্ছে, যারা ক্ষমতায় আসবে, কেন তাদের বিরুদ্ধে এখনই অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না? এরকম কি আমলে নেওয়ার সুযোগ নেই? আমি অনুরোধ করব যারা আইন বিষয়ে বিশেষজ্ঞ, তারা এই বিষয়টিতে একটু নজর দিন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ এটি তো সকলেই বুঝে, সেফ এক্সিটের প্রশ্ন উঠছে কেন? নিশ্চয়ই অন্যায় হয়েছে, নিশ্চয়ই চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, স্বজনপ্রীতি তো আছেই, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের হক নষ্ট হয়েছে নিশ্চয়ই। তা না হলে এমন ঘটনায়, অপরাধে নতুন সরকারের শীর্ষ নেতৃত্ব কি অভিযুক্ত হতে পারেন না যে অপরাধ করে যারা সেফ এক্সিট চাচ্ছে তাকে আমি বিনা বিচারে মুক্তি দিচ্ছি, দায় মুক্তি দিচ্ছি? এই দায় তো আমারও থাকবে। আসলে কথাগুলো বলতে চাইনি, কিন্তু ভেতরের যন্ত্রণার কারণেই আসলে কথাগুলো বললাম। আমি শেষ করব এই কথা বলে যে হায় রে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এভাবে যে তাসের ঘরের মতোই ভেঙে পড়বে, আসলে আর কেউ কিছু বলবে না, এটাও আমাদের চেয়ে চেয়ে দেখতে হচ্ছে। সকলকে ধন্যবাদ।